বঞ্চিত বগুড়ার ন্যায্য অধিকার পাবে, তবে বিতর্কিত করা যাবে না বললেন তারেক রহমান। রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিকেলে। দক্ষিণাঞ্চলের 4 জেলায় জামায়াতের নির্বাচনী জনসভা আজ। ফেনী পাইলট হাই স্কুল মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা, অংশ নেবেন দলের আমির। ভোটের প্রচারণায় সরগরম দেশ। মুন্সিগঞ্জ 1 আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী, শক্ত অবস্থানে জামায়াত। এবং 7 বছরেও পুনর্নির্মাণের উদ্যোগ নেই ঝালকাঠির সন্ধ্যা নদীর আয়রন সেতুর। বন্ধ সব ধরনের যান চলাচল, ভোগান্তিতে 30 গ্রামের মানুষ। বাংলাদেশ কোন দিকে যাবে তা নির্ধারণ হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। মধ্যরাতে বগুড়ার নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর পৈতৃক ভিটায় গিয়ে হয়ে পড়েন আবেগাপ্লুত। তার অভিযোগ, গত 17 বছর শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশই বঞ্চিত ছিল। ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূলের অঙ্গীকার করেন তারেক রহমান। শীতের মধ্যরাত, চাঁদের আধো আলো, তখনও লাখো জনতার পদভারে মুখর বগুড়ার আলতাপুরনেসা খেলার মাঠ। 19 বছর পর বাপদাদার ভূমির মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2006 সালে শেষবার তিনি এসেছিলেন এখানে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এখান থেকেই বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন সবচেয়ে বেশি ভোটে। এবারও নেতাকর্মীরা চাইছেন তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে। রাত 8টায় এই সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও আস্তে আস্তে ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 12টা। মঞ্চে হাজির হতেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বক্তব্যের শুরুতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান। বলেন, ঘরের মানুষের কাছে কি বলার আছে। তারা হয়তো তখন অনেক ছোট ছিল, হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই। তারেক রহমান বলেন, সামনে নিছক নির্বাচন নয়, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা নিতে হবে সে সিদ্ধান্ত। এই নির্বাচনটি শুধু নির্বাচন নয়, এই নির্বাচনকে নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। গত 15-16 বছরে শুধু মেগা প্রজেক্টের নামে লুটপাট হয়েছে জানিয়ে বিএনপি সরকারে গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে অঙ্গীকার করেন তিনি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বগুড়া ন্যায্য অধিকার পাবে, কিন্তু তা বাস্তবায়ন করতে গিয়ে যেন অন্যের ন্যায্যতা নষ্ট না হয় সে প্রসঙ্গও তোলেন তারেক রহমান। প্রত্যেকটি বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম। শেষে বগুড়ার বাকি প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। পৈতৃক ভিটা শেকড়ের টান, মূল কথা দেশের মাটি দেশেই আছে, স্থায়ী ঠিকানায়। এমনই আবেগ ঘন মুহূর্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। ঘরের ছেলেকে কাছে পেয়ে উচ্ছ্বাস উদ্দীপনার এতটুকু কমতি নেই। তাই তো সবার প্রত্যাশা তারেক রহমানের হাত ধরেই প্রতিষ্ঠা পাবে ও এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বগুড়া। প্রায় 2 দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে 4:30টায় ভাষণ দেবেন তিনি। এর আগে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে শুরু করেছেন কিনা, এছাড়া দলীয় প্রধানের আগমনে নেতাকর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, আপনি নিশ্চয়ই জানেন প্রায় 2 দশক সময় পর কিন্তু তারেক রহমান রংপুর অঞ্চল সফর করছে। ফলে রংপুর বিভাগের যে 8টি জেলা এবং এছাড়াও যে 10টি রাজনৈতিক জেলা রয়েছে, প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বসিত। আপনি নিশ্চয়ই জানেন যে আজ বিকেল 3:45টায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আসবেন। আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি রংপুরে পদার্পণ করবেন। এরপর বেলা 4:30টায় রংপুর
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিবেন। আমরা দেখেছি তারেক রহমান যদিও তার এই সফর খুব অল্প সময় আগে নেতাকর্মীদের জানিয়েছেন, অর্থাৎ গেল 28 তারিখ রাত 8টার পরেই কিন্তু তার এই সফর নির্ধারণ করা হয়েছিল। সেদিক থেকে 48 ঘন্টারও কম সময় পেয়েছেন নেতাকর্মীরা তার প্রস্তুতি সম্পন্ন করতে। তারপরেও এরই মধ্যে কিন্তু তারেক রহমানের আগমনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ নির্মাণের পাশাপাশি মাইক টানানো হয়েছে এবং নেতাকর্মীরা প্রত্যেকটি ইউনিটেই তারা কিন্তু এরই মধ্যে সমন্বয় সভা করেছেন। কিভাবে নেতাকর্মীরা আসবেন সেটি নিয়েও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালই বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন তারেক রহমান আসলে রংপুরবাসীর জন্য কি কি সুখবর নিয়ে আসবেন এবং রংপুরবাসীর পক্ষ থেকে কি প্রস্তাবনা দেওয়া হবে। এরই মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা অঞ্চলের নেতাকর্মীরাও সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই কোন এলাকা থেকে এসেছেন, এত সকালে কেন? জি ধন্যবাদ। দীর্ঘদিন পর রংপুরে সফরে আসছেন আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে এক নজর দেখার জন্য, সচক্ষে সামনাসামনি দেখার জন্য আমি এত সকালেই কনকনে শীতের মধ্যে চলে এসেছি। যদি কিছু পরে আসি, যদি আমি জায়গা না পাই সামনে থেকে। কোথা থেকে এসেছেন? আমি উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলা, একদম সীমান্ত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একজনের সাথে কথা বলছিলাম, আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং এত সকালে কিভাবে এসেছেন? আমি হচ্ছে আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমার বাসা হলো কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলা, কষাগাড়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে আমার প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য আমরা এই কনকনে শীতে এখানে। অনেক ধন্যবাদ সঞ্জিদা। আমরা শুনছিলাম নেতাকর্মীরা যেটি বলছেন, তারা কিন্তু লালমনিরহাট, কুড়িগ্রাম ছাড়াও বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে আসতে শুরু করেছেন এই মাঠে। নেতাকর্মীরা মনে করছেন যে আজকে কয়েক লক্ষ মানুষের জনসমাগম হবে। নেতাকর্মীদের উপস্থিতিতে রংপুর মহানগর যেটি রয়েছে এবং জেলা শহর যেটি রয়েছে তাদের পদভারে প্রকম্পিত হবে। শুধু তাই নয়, বেলা 3:45টার দিকে আবু সাইদের কবর জিয়ারতের পর যখন তিনি রংপুরে আসবেন 4:30টার দিকে জনসভায় যোগ দিতে, তখন এই 50 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুধারে মানুষজন দাঁড়িয়ে তাকে এক নজর দেখবেন এবং অভিবাদন জানাবেন। তবে নির্বাচন আচরণ বিধি যেন কোনো কারণেই ব্যত্যয় না ঘটে সেজন্য কিন্তু এখানে ব্যানার, ফেস্টুন বা অন্যান্য কিছুর ব্যবস্থা করা হয়নি। নেতাকর্মীরা বলেছেন যে তারেক রহমানের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে যেন কোনোভাবেই নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘিত না হয়। সেজন্যই তারা ব্যানার, ফেস্টুন না করলেও প্রাণের উচ্ছ্বাসে তাদের প্রিয় নেতাকে তারা বরণ করবেন বলে তারা মুখিয়ে রয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি দীর্ঘ সময় ধরেই জানেন যে রংপুর অঞ্চল বৈষম্যের শিকার এবং নানা কারণে বঞ্চনার শিকার হয়েছে। বারবারই এই অঞ্চলের মানুষ প্রতারণার শিকার হয়েছে। সেদিক থেকে এই অঞ্চলের নেতাকর্মীরা একটি প্রস্তাবনা তৈরি করেছেন যেটি তারেক রহমানের সামনে সেটি পেশ করবেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, এখানকার বেশ কয়েকটি স্থলবন্দর যেটি আসলে অকার্যকর বা বন্ধ হয়ে রয়েছে সেই স্থলবন্দরগুলো চালুকরণ, একই সাথে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, গ্যাস সংযোগ দেয়া এবং এখানকার স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নীতকরণ সহ বেশ কিছু আসলে তাদের প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবনাগুলো দীর্ঘ সময় পর তারেক রহমান আসছেন, ফলে নিশ্চয়ই রংপুরবাসীর জন্য সুখবর নিয়ে আসবেন। এবং এর আগে তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের একটি কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেছিলেন যে তার সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। সেটি আজ সশরীরে এসে তিনি রংপুরবাসীকে এই সুখবর দিয়ে যাবেন। এবং একই সাথেই এই অঞ্চলের মানুষের যে বঞ্চনা এবং দুঃখ কষ্ট রয়েছে সেগুলো যেন লাঘব করা যায় সেজন্য তিনি বেশ কিছু সুখবর দিবেন বলেও কিন্তু নেতাকর্মীরা আশা করছেন। তো সবকিছু মিলিয়ে এখন শুধু অপেক্ষা, কখন বাজবে 4:45, কখন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে পারবেন সেজন্য রংপুরবাসী মুখিয়ে আছেন। এবং নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতি হবে এখানে। প্রত্যেকটি বিভাগের জেলা থেকে লোকজন আসবে এবং একই সাথে বিভাগের 33টি আসনের যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি পরিচিত করে দেবেন, যা ভোটের মাঠে একটি বড় প্রভাব পড়বে। তো সঞ্জিদা, এখন পর্যন্ত রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। মাজিদ, আমরা আপনার কাছে জানছিলাম রংপুরে যাচ্ছেন তারেক রহমান। ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকবেন। আমাদের বগুড়ায় অবস্থান করছেন আমাদের সহকর্মী আনোয়ার। আমরা আনোয়ারের কাছে জানতে চাইবো, আনোয়ার, বগুড়া থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে তারেক রহমান কখন রওনা দিবেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন।
সঞ্জিদা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন অবস্থান করছেন হচ্ছে বগুড়াতে, অর্থাৎ তার যদি বলা যায় যে মানে বাপদাদার ভূমিতে তিনি আসলে রয়েছেন দীর্ঘদিন পরে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালই যে নির্বাচনী জনসমাবেশ সেটি রাজশাহী, নওগাঁ এবং রাতে বগুড়া এসে তিনি একদম মধ্যরাতে এসে জনসমাবেশ করেছেন। তো আজকে যিনি অবস্থান করছেন হচ্ছে বগুড়ার একটি স্থানীয় একটি হোটেলে, ঠিক সেই সামনে আমরা অবস্থান করছি। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আমরা দেখেছি যে মানে এই অঞ্চলের মানুষের, অর্থাৎ ঘরের ছেলে দীর্ঘদিন পরে প্রায় 19 বছর পরে পা রেখেছে, মানে এই যে একটি আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনার জায়গাটি আমরা গতকাল যেমন দেখেছি রাতে, ঠিক তেমনিভাবে আমরা দেখছি এখনও এই একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বগুড়ার মানুষের মধ্যে, এমনটা। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এখানে একটি ব্যানার আছে, যদি দেখাই যে হামাগেরে ভাই আসিছে এমন শুভেচ্ছা স্বাগতম, অর্থাৎ মানে স্থানীয়ভাবে তাদের উচ্ছ্বাসের আসলে এতটুকু কমতি নেই। আর আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে বলি, তার যে নির্বাচনী কর্মসূচি জনসভা সেটি হচ্ছে আজকে তিনি এখানে বগুড়াতে অবস্থান করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে যে জুমার নামাজ তিনি আদায় করবেন এখানে, এবং তিনি তো এই বগুড়া 6 থেকে নির্বাচন করছেন। তো একটু তথ্য আছে, এখনও অনানুষ্ঠানিক, যদিও কর্মসূচি আমরা সুনির্দিষ্টভাবে এখনও পাইনি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে যদি বলি তাহলে বলতে হবে যে একটু ছোটোখাটো পথসভা, একটু ক্যাম্পেইনের মতো করার হয়তো একটি তথ্য এখন পর্যন্ত আছে। এবং তার যে পৈতৃক ভিটা এই বগুড়াতে, অর্থাৎ বগুড়ার যে গাবতলী উপজেলা, এবং সেখানে যে বাগবাড়ি, যে তার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অর্থাৎ বাড়ি, তো সেখানে তার যাওয়ার একটি সম্ভাবনা আছে এখন পর্যন্ত, আমাদের কাছে একটি তথ্য আছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে সঞ্জিতা বলতে হবে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় একরকম এই উত্তরের জনপদে এসেছেন, আজকে বগুড়াতে আছেন। নিশ্চয়ই আপনি জানেন যে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি, এবং বিকেলেই তিনি একটি নির্বাচনী জনসমাবেশে তিনি অংশগ্রহণ করবেন, এমনটাই হচ্ছে আমাদের কাছে সবশেষ তথ্য। সঞ্জিদা, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভা। সকাল 10টায় এই নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন জামায়াত সহ 11 দলের নেতাকর্মীরা। এখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দেন জোট নেতারা। একই সাথে ফেনী জেলার সমসাময়িক সমস্যার কথা তুলে ধরেন তারা। বলেন, একটি দল নির্বাচনের আগে ফ্যাসিবাদের মতো আচরণ শুরু করেছে। সমাবেশে আসা দলের কর্মীরা বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হলে তাদের দল সরকার গঠন করবে। এরপর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, কেমন দেখছেন নির্বাচনী জনসভার আয়োজন? নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 11 দলের যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভা আজকে ফেনীতে শুরু হয়েছে। সকাল 10টায় ফেনীর এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এবং এই সমাবেশে ইতিমধ্যে যোগ দিয়েছেন 11 দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, ফেনীতে মোট 3টি আসন রয়েছে। এই 3টি আসনে লড়ছেন, ফেনী 1-এ লড়ছেন SM কামাল উদ্দিন, ফেনী 2-এ লড়ছেন এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির যিনি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং ফেনী 3-এ লড়ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক। ফেনীতে এই মোট 3টি জেলাতে বাংলাদেশ জামায়াত ইসলামের 2 জন প্রার্থী এবং এবি পার্টির অর্থাৎ 11 দলীয় জোটের একজন প্রার্থী, মোট 3 জন প্রার্থী লড়ছেন। আমরা ফেনী অঞ্চলের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা বা তাদের দাবি কি, সেই বিষয়গুলো একটু জানবো আমাদের প্রতিনিধি আবু তাহের ভুইয়ার কাছে। আবু তাহের ভুইয়া, আপনি তো এই অঞ্চলের মানুষের সাথে মিশছেন, এই অঞ্চলের মানুষ কি দাবি করছে? মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের চাওয়া পাওয়া অত্যন্ত বেশি। এখানে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, জামাত সহ। তবে এখানকার মানুষের কাছে প্রত্যাশা
মানুষ যেটা চায়, ফেনীর দুঃখ নামে খ্যাত মুহুরী কৌয়া সিরোনিয়া একটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি পশুরাম, ফুলগাজী এবং সাওয়ালাঙ্গা ভারত সীমান্ত ঘেঁষা। প্রতি বছরে বন্যায় এই অঞ্চলকে ডুবিয়ে দেয় এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে। উজান থেকে ভারতের পানি এসে এই এলাকার মানুষকে দুঃখের সাগরে ভাসায়। এছাড়া এখানকার মানুষের জন্য উচ্চশিক্ষার তেমন কোনো প্রতিষ্ঠান নাই। এখানকার মানুষের দাবি যে একটা মেডিকেল কলেজ করা, একটা বিশ্ববিদ্যালয় করা। এছাড়াও এখানকার মানুষের অনেক দাবি রয়েছে, বিশেষ করে ফেনী থেকে সোনাগাজী হাইওয়ে দিয়া একটা ফ্লাইওভার চায় বা আন্ডারপাস মানুষের দাবি। এছাড়াও এখানকার উচ্চশিক্ষা, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের চাওয়া পাওয়া রয়েছে। তারা এখানকার জনপ্রতিনিধি যারা এখন প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা বলছেন যে প্রতিশ্রুতিটা যারা পরবর্তীকালে নির্বাচিত হলে যাতে ঠিক থাকে, কিন্তু সেই ক্ষেত্রে মানুষের অনেক সময় প্রত্যাশা মতো কাজ হয় না এবং তারা ভোট দিয়ে খুব আশা নিয়ে, ভরসা নিয়ে যে তারা এলাকাবাসীর উন্নয়ন করবে, কিন্তু সেই আবু তাহের, আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে জামাত বিএনপির একটি সংঘর্ষ দেখা যাচ্ছে ভোট চাওকে কেন্দ্র করে। আপনার ফেনীতে কি অবস্থা? ফেনীতে এখন পর্যন্ত তেমন কোনো সংঘর্ষ হয়নি। জামাত এবং বিএনপি তারা আলাদাভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত ফেনীতে সহাবস্থান চালু আছে, কারো দ্বন্দ্ব সংঘাত বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই। আমরা যেটি দেখছিলাম, যেটি জানছিলাম, ফেনী যিনি প্রতিনিধি রয়েছেন আবু তাহের ভূঁইয়া, তিনি জানাচ্ছিলেন এই অঞ্চলের মানুষের দাবি। তো ফেনীর বিভিন্ন অঞ্চল যেই থানাগুলো রয়েছে, সেই থানাগুলো থেকে কিন্তু লোকারণ্য হয়েছে ইতিমধ্যেই। ফেনী সরকারি কলেজ মাঠ পুরো লোকারণ্য হয়েছে। আমরা দেখছি সকাল 10টায় এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির, এরপর সকাল 11টায় নোয়াখালীতে এবং বেলা 2টায় লক্ষ্মীপুরে সমাবেশে বক্তব্য রাখবেন। এরপরে সন্ধ্যা 6:30টায় ফেনীতে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিমধ্যেই মঞ্চে বিভিন্ন দলের নেতারা যারা রয়েছেন, 11 দলের, তারা বক্তব্য রাখছেন। এর আগে বক্তব্য রাখছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির যিনি সভাপতি, যিনি মুখপাত্র রয়েছেন জনাব খন্দকার, জনাব রাশেদ প্রধান। তিনি কথা বলছিলেন, তিনি বলছিলেন যে একটি দল দেউলিয়া হয়ে আজকে 11 দলের নেতা কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন হামলা করছে, তাদেরকে গায়ে হাত দিচ্ছে, এমনটি দাবি করছে। এবং এই সমাবেশ থেকে তারা যে দাবি করছেন যে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করবে, তারা এই দাবি জানাচ্ছেন। তো ফেনী সরকারি কলেজ মাঠ থেকে 11 দলের নির্বাচনী সমাবেশের এই ছিল আমার কাছে সর্বশেষ। সামজিদা, মামুন, ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার 9ম দিনের পরিবেশ এবং কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন, তারা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিদা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে গত 22শে জানুয়ারি শুরু হয়ে আজকে কিন্তু 9ম দিনের মতো প্রচারণা চলছে। বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এবং নির্বাচিত হলে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও তারা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের একটি এলাকায়। সেখানে কিন্তু সকাল থেকে জামায়াত ইসলামের এবং 10 দলীয় জোটের যে প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া, তিনি প্রচারণা চালিয়েছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে সরাসরি আপনি তো জনগণের কাছে যাচ্ছেন, জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে নরসিংদী সদর 1 আসন এবং পুরা দেশবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং 10 দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী আমি আসনে, আমার মার্কা দাঁড়িপাল্লা। আলহামদুলিল্লাহ, আমি নরসিংদীর 11টি ইউনিয়ন, 2টি পৌরসভার আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। আজকে সকাল থেকে আমার ইউনিয়ন, এটা ওরাদিয়া সোনাতলা এলাকার হাজার হাজার লোক, এলাকার স্থানীয় লোক, বেশিরভাগই হইল নতুন প্রজন্মের ভোটার, যারা 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী 12 তারিখ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, প্রথম হলো যে নরসিংদী আজকে একটি সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিতি লাভ করেছে। এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা আনয়ন হবে আমার 1 নম্বর প্রায়োরিটি। নরসিংদী সদরে আমরা নরসিংদীবাসী স্বাধীনতার 54 বছর পরও
একটি পাবলিক ইউনিভার্সিটি, একটি মেডিকেল কলেজ। আপনি নির্বাচিত হলে যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলি বাস্তবায়ন করবেন তো? ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সর্বান্তকরণে প্রচেষ্টা থাকবে। আমার জোট যদি সরকারে আসে, আমি যদি নির্বাচিত হই, নরসিংদীবাসীকে সবাইকে নিয়েই প্রতিশ্রুতিগুলি পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সানজিদা, শুনছিলেন যে জামাত ইসলামী অর্থাৎ 10 দলীয় জোটের প্রার্থী ইব্রাহিম বিয়ে জানাচ্ছিলেন যে তার নির্বাচনী প্রচারের কথা। আমরা জেনেছি যে সকাল থেকে কিন্তু নরসিংদীর 5টি আসনে প্রায় 41 জন প্রার্থী তাদের বিভিন্ন ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের প্রত্যাশা আগামী 12 তারিখ যে ভোটে নির্বাচিত হলে তারা জনগণের জন্য কাজ করবেন, এটি কিন্তু তারা এখনো পর্যন্ত জানাচ্ছেন। সানজিদা, এই ছিল নরসিংদী থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। স্বপন, ধন্যবাদ আপনাকে। ছুটির দিন সকাল থেকে রাজধানীতে ভোটের প্রচারে নেমেছেন অনেক প্রার্থী। আফতাবনগর এলাকায় গণসংযোগ চালাচ্ছেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, ছুটির দিনে ঢাকায় ভোটের প্রচার কেমন দেখছেন? এছাড়া জানাবেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য প্রার্থীদের নির্বাচনী প্রচার তৎপরতা। সঞ্জিদা, আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা 11 আসনে। এই আসনটিতে 11 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু সকাল থেকেই তার যে প্রচারণা কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং এই যে 11 আসনের যে এলাকা, সেই এলাকা সকাল 7টা থেকে কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, রাস্তায় চলাচল করছেন যে সকল মানুষ। যেহেতু ছুটির দিন, বেশিরভাগ মানুষই আসলে বাসাবাড়িতে রয়েছেন। প্রতিটি বাসাবাড়িতে কিন্তু তিনি যাচ্ছেন এবং শাপলা কলি যে প্রতীক, সেই প্রতীকে কিন্তু ভোট চাচ্ছেন। আমরা একটু আমাদের লাইভে যুক্ত করতে চাই নাহিদ ইসলামকে। নাহিদ ইসলাম, একটু বলবেন যে নির্বাচনী প্রচারণার আজ 9ম দিন, প্রচারণা করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আসলে আমরা সাড়া পাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ আমাদের সাথে কথা বলার জন্য মনে মনে দাঁড়িয়ে থাকছে, তাদের নিজেদের এলাকার সমস্যাগুলোর কথা বলছে। আমরা আমাদের থেকে প্রতিশ্রুতি জানতে চাচ্ছি, আমরা কি করব, আমরা সেগুলো দিচ্ছি। এবং 12 তারিখ সুষ্ঠু নির্বাচনের জন্য যাতে সবাই ভূমিকা পালন করে এবং গণভোটের কথাও আমরা পাশাপাশি বলছি। নানা সময় আপনাদের এনসিপি থেকে বলা হয়েছে নির্বাচনের বিভিন্ন সংখ্যার কথা। যেহেতু 9 দিন আপনি ঢাকা সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন, কোনো সংখ্যা আছে কিনা, কি মনে করছেন? সংখ্যা তো আছে, শেরপুরের ঘটনার পরে তো এটা আর বলার অপেক্ষা নেই যে সংখ্যা নাই। যেখানে একজন রাজনৈতিক কর্মী, আমাদের জোটের কর্মী, তাকে হত্যার শিকার হইতে হয়েছে। আমাদের প্রার্থী এনসিপির 2 জন প্রার্থী ঢাকা শহরে, তাদেরকে শারীরিক আক্রমণ করা হয়েছে। ফলে শঙ্কা, ভয়, বাধা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, কারণ মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সমর্থন করছে। ফলে আমরা আশা করব যে 12ই ফেব্রুয়ারি আমরা আকাঙ্ক্ষিত ফলাফল পাবো। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, সারাটা কেমন পাচ্ছেন একবারে? সারা তো মানুষ মুখিয়ে আছে ভোট দেবার জন্য, পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। ধন্যবাদ। সঞ্জিতা, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে কিন্তু জানাচ্ছিলাম এবং এনসিপির যে প্রার্থী অর্থাৎ 11 দলীয় জোটের যে শাপলাকলি প্রতীকে এই আফতাবনগর থেকে অর্থাৎ ঢাকা 11 আসন থেকে নির্বাচন করছেন নাহিদ ইসলাম, তাকেও কিন্তু যুক্ত করেছিলাম। তিনি বলছেন যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং 12ই ফেব্রুয়ারি যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে মানুষ আসলে ভোট প্রদান করার জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে, এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছেন সকলে। সঞ্জিতা, এই ছিল আমার কাছে আফতাবনগর থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। শেরপুরের শ্রীবর্দীতে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো। এদিকে বৃহস্পতিবার রাতে শ্রীবর্দী উপজেলার চাউলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রেজাউল করিমের মরদেহ। জানাজা ও দাফন ঘিরে কড়া নিরাপত্তা নেয় স্থানীয় প্রশাসন। দুপক্ষের এই সহিংসতা ও মৃত্যুর ঘটনায় থমথমে শেরপুর 3 সংসদীয় এলাকা। র্যাব ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। রেজাউল করিমের নিহতের ঘটনায় ঝিনাইগাতীর ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সরকার। ঝালকাঠিতে এলজিডির আওতাধীন রাজাপুরের সন্ধ্যা নদীর উপর আয়রন সেতুটি ভেঙে যাওয়ার 7 বছরেও পুনরায় নির্মিত হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী গাড়ি ও মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল। ভোগান্তিতে রয়েছেন নদীর 2 তীরের 7টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী সহ অন্তত 30 গ্রামের মানুষ। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম নদীবেষ্টিত জেলা ঝালকাঠি 2019 সালের 11 ডিসেম্বর জেলার রাজাপুরের শুক্রাগড় ইউনিয়নের তালুকদারহাট সংলগ্ন সন্ধ্যা নদীতে গাছবাহী নৌকার ধাক্কায় ভেঙে যায় 225 ফুট লম্বা আয়রন সেতু। এতে রাজাপুর, কাউখালী ও ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।
বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেতুটি সংলগ্ন তালুকদার হাট বাজারটি। স্থানীয় উদ্যোগে বাঁশ এবং সুপারি গাছ দিয়ে যোগাযোগ সচল রাখার চেষ্টা করলেও তা বেশি দিন স্থায়ী হচ্ছে না। 6 বছর ধরে সেতুটি পুনর্নির্মাণের দাবি করলেও বাস্তবায়ন হয়নি আজও। এই ব্রিজটা ভাঙ্গার কারণে রাজাপুর কাউখলি কোনো মানুষের যাতায়াত হয় না। আমরা এই সুপারি গাছ দিয়া চার দিয়া মানুষ চলাচল করি। ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না। ওই সাইডে 2টা স্কুল আছে, মাদ্রাসা আছে, এই জায়গায় বাজার আছে, আবার মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। ব্রিজ ভেঙে যাওয়ার পর হইতে মানে তালুকদার অচল অবস্থা। এখন আমাদের ব্রিজটি খুবই প্রয়োজন। প্রকল্প প্রস্তাবনা অনুমোদন হলেই সেতু পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে এলজিইডি। এখন এই ব্রিজটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ডিপিপিতে প্রস্তাব করছি। অনূর্ধ্ব 100 মিটার প্রজেক্টের সংশোধিত 1 ডিপিপিতে প্রস্তাব করা হয়েছে। ব্রিজটি দ্রুত বাস্তবায়নের ফলে দুই পারের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। দ্রুতই নতুন সেতু নির্মাণ করে দুর্ভোগ লাঘব চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাকে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাতিজার বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান কামাল আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। পুলিশ জানিয়েছে ভিটাদিয়া গ্রামের জালাল উদ্দিন ও তার ছোট ভাই মাহমুদুল হাসান কামালের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে জালাল ও তার ছেলে সাদ্দাম হোসেন টেটা দিয়ে কামালের ওপর হামলা চালায়। এতে কামাল ও তার ছেলে কাকন গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেলে বিকেল 4টার দিকে মারা যান মাহমুদুল। এ ঘটনায় নিহতের মেয়ে করবি আক্তারের দায়ের করা মামলায় জালাল ও তার স্ত্রী শামসুন নাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন পলাতক। শেরপুর সদর থানার এএসআই শাহিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে শহরের গৃদ্ধা নারায়ণপুর মহল্লায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে মানসিক হতাশা ও অবসাদে ভুগছিলেন শাহিনুল। তার স্ত্রীর দাবি, কর্মজীবনের চাপ, পারিবারিক সমস্যা ও মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।